প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার মুকা। আজকে তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে এসেছি। আমার অনলাইন ক্লাসটি হবে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর। আমি গত ক্লাসে তোমার বিজ্ঞান বিষয়ের উপর যে ক্লাসটি নিয়েছিলাম সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর পার্ট 1 নিয়েছিলাম এবং 2 থেকে 6 পর্যন্ত নিয়েছিলাম। 2 থেকে 6 পর্যন্ত তোমাদের আমি ক্লাসটা নিয়েছিলাম। তো আজকে আমি যে ক্লাসটা নিব সেটি হচ্ছে পার্ট 5 থেকে 7। এটা কি বলা হচ্ছে? রূপান্তরিত কাণ্ড। আমরা গত ক্লাসে পড়েছিলাম রূপান্তরিত মূল, অস্থানিক মূল পড়েছিলাম। তারপর আজকে যেটা পড়ব সেটি হচ্ছে রূপান্তরিত কাণ্ড। এই অধ্যায়টিতে 3টি পয়েন্ট আছে। একটি হচ্ছে তোমার রূপান্তরিত স্থানিক মূল, একটি হচ্ছে রূপান্তরিত কাণ্ড এবং সবশেষে যেটি আছে সেটি হচ্ছে রূপান্তরিত পাতা। তো আজকে আমি যেটি তোমাদেরকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রূপান্তরিত কাণ্ড। তো তোমরা নিশ্চয়ই বই এতক্ষণে খুলে ফেলেছো, বইয়ের দিকে তাকাও তোমরা। দেখো, রূপান্তরিত কাণ্ড হচ্ছে সাধারণত মাটির উপরে অবস্থান করে এবং পাতা, ফুল ও ফল ধারণ করে, কিন্তু ক্ষেত্র বিশেষে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য কাণ্ডের আকৃতিগত ও অবস্থাগত পরিবর্তন ঘটে। তো এখানে কি বলছে তোমার রূপান্তরিত কাণ্ডের ক্ষেত্রে যেটা বলতেছে, সাধারণত এটা মাটির উপরেই অবস্থান করে এবং পাতা, ফুল ও ফল কি করে ধারণ করে থাকে, কিন্তু ক্ষেত্র বিশেষে কোনো ক্ষেত্রে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য কাণ্ডের আকৃতিগত ও অবস্থাগত পরিবর্তন হয়ে থাকে। তো এই ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তর বলে। তো অবস্থান অনুযায়ী কাণ্ডের রূপান্তরিত কাণ্ড 3 ধরনের হয়ে থাকে। সেটি কি অনুযায়ী? অবস্থান অনুযায়ী। যেহেতু এখানে বলা হয়েছে যে এই ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তরিত, কারণ কাণ্ডের বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য এটা ক্ষেত্র বিশেষে কী হয়ে থাকে, কাণ্ডের আকৃতিগত ও অবস্থাগত যেহেতু পরিবর্তন ঘটে, সেই অনুযায়ী অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ডের 3 প্রকার। একটি হচ্ছে ভূনির্মস্থ কাণ্ড, তারপর একটি হচ্ছে অর্ধবায়বীয় ও 3 নাম্বারটি হচ্ছে বায়বীয়। এই 3টি কারণে কী হয়ে থাকে, রূপান্তরিত কাণ্ড 3 ধরনের হয়ে থাকে। তো আসো আমরা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড নিয়ে আলোচনা করি। প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। এই ধরনের কাণ্ডকে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলে। তো কি বলতে চাচ্ছে দেখো, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য, ধরো ঝড়, বৃষ্টি, বন্যা এসব থেকে টিকে থাকার জন্য খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ উপায়ে কী করে বংশ বিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড কী হয়ে থাকে, মাটির নিচেই বৃদ্ধি পায়। এই ধরনের কাণ্ডকে বলা হয় ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। যেহেতু এগুলো মাটির নিচে থাকে সেক্ষেত্রে এটাকে কি বলে, ভূনিম্নস্থ। যেহেতু ভূ অর্থ মাটি আর নিম্নস্থ তো কি নিচে, তো নিম্নের স্থান মানে নিচের স্থানে রূপান্তরিত কাণ্ড বলে। তো এরা 4 প্রকারের হয়ে থাকে, যথা স্ফীতকাণ্ড, তারপর মৌলকাণ্ড বা রাইজোম, তারপর কাণ্ড ও গুড়িকাণ্ড। তাহলে কি হলো, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের কি হয় 4 প্রকারের হয়ে থাকে, যেটা স্ফীতকাণ্ড, তারপর মৌলকাণ্ড বা রাইজোম, তারপর কাণ্ড ও গুড়িকাণ্ড। দ্বিতীয়টি হচ্ছে টিউবার বা স্ফীতকাণ্ড। টিউবার বা স্ফীতকাণ্ড আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম, তোমরা হয়তো স্ফীত এটা কি বুঝতে পারবা না। স্ফীত হচ্ছে মোটা, যেটাকে মোটাকে স্ফীত এখানে বলা হয়েছে। গোল আলু স্ফীতকাণ্ডের উদাহরণ। তোমরা নিশ্চয়ই গোল আলু দেখে থাকো প্রতিদিন। গোল আলুটা হচ্ছে মোটা টাইপের। তো স্ফীতকাণ্ডের উদাহরণ হচ্ছে গোল আলু। স্ফীতকাণ্ডে পর্বমধ্য, তারপর তোমার শল্কপত্র ও কাকটিক মুকুল থাকে। শল্কপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে। অনুকূল ঋতুতে চোখ হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে। তো দেখো, গোল আলু যখন দেখি তখন এদিকে কিছু গোল আলুর গায়ে তোমরা কিছু চোখের মতো গর্তের মতো অংশ দেখতে পারবে, যেটাকে চোখ বলা হয়। তো অনুকূল ঋতুতে চোখ হতে কী হয়ে থাকে, কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। তো খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা কী হয়ে যায়, গোলাকার রূপ ধারণ করে থাকে। তারপর আসো রাইজোম। রাইজোম হচ্ছে আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড হচ্ছে রাইজোম জাতীয়।
আদা আর হলুদ প্রভৃতি এসব উদ্ভিদের কাণ্ড কি জাতীয়? রাইজোম জাতীয়। এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। পর্ব হতে শল্কপত্র ও অস্থানিক মূল এবং শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। কি বলা হচ্ছে এখানে? পর্ব হতে যে রাইজোম, আদা, হলুদ এগুলো হচ্ছে রাইজোম জাতীয়। তো এরা কি করে? মাটির নিচে খাদ্য সঞ্চয় করে কি তাকে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। তো পর্ব হতে যে শল্কপত্র, অস্থানিক মূল এবং শল্কপত্রের কক্ষে কাক্ষিক মূল কি হয়ে থাকে? উৎপন্ন হয়ে থাকে। তো তোমরা চিত্রের মধ্যে দেখবে এই যে আদা হলুদ এই দুটো উদাহরণ হিসেবে এখানে আছে। তো চিত্রের মধ্যে দেখো এটা কি হচ্ছে? এই তোমার মাটির নিচে খাদ্য সময় কারালভাবে অবস্থান করে এদের কি আছে? সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। তারপর আসো কাণ্ড। পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড এই প্রকারের। এদের কাণ্ডটি খুবই ক্ষুদ্র, গোলাকার ও উত্তল। পর্ব ও পর্ব মধ্যগুলো সংকুচিত। পুরু ও রসালো শল্কপত্রগুলো এমনভাবে অবস্থান করে যে কাণ্ডটিকে দেখা যায় না। এই কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয়। তো দেখো এই কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয়। তো আমাদের এখানে একটি চিত্র দেওয়া আছে। দেখো কাণ্ড কি? পেঁয়াজ, রসুন হিসেবে উদাহরণ দেওয়া আছে। তো এটা আমরা রসুন ধরি। এদের কাণ্ডটি খুবই ক্ষুদ্র ও গোলাকার ও উত্তল। দেখো কাণ্ডটি, দেখো যে চিত্র দিল কাণ্ডটি, এই কাণ্ডটি কি খুবই ক্ষুদ্র এবং কি গোলাকার। এই কাণ্ড এটি খুবই গোলাকার। তো দেখো পর্ব মধ্যগুলো সংকুচিত। পর্ব পুরু ও রসালো শল্কপত্রগুলো এমনভাবে অবস্থান করে যে কাণ্ডটিকে দেখা যায় না। তো পর্ব এমনভাবে অবস্থান করছে যার কারণে কি হচ্ছে? কাণ্ডগুলোকে আর দেখা যাচ্ছে না। এই কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয়। কাণ্ডের নিচের দিক থেকে কি হয়? অস্থানিক যে গুচ্ছমূল, যে মূলগুলো দেখতেছো ছোট ছোট মূল, আমি তোদের গত ক্লাসেই বলেছিলাম মূল হচ্ছে শেকড়। এই যে দেখো নিচে শেকড়ের মতো ছোট 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 বের হয়েছে। তো এই কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল, যেটাকে বলা হচ্ছে অস্থানিক গুচ্ছমূল। এগুলোকেই বলা হচ্ছে কি? অস্থানিক গুচ্ছমূল। তারপর আসো গুড়িকাণ্ড। গুড়িকাণ্ড হচ্ছে উলকচু গুড়িকাণ্ডের উদাহরণ। উলকচু হচ্ছে গুড়িকাণ্ডের উদাহরণ। এই ধরনের কাণ্ড বেশ বড়, আকৃতিতে প্রায় গোলাকার। এতে সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। শল্কপত্রের কক্ষে উৎপন্ন পার্শ্ব বা কাক্ষিক মুকুলগুলি বড় হয় এবং শিশু গুড়িকাণ্ডের সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে উলকচু ক্ষেত্রে দেখে এই ধরনের কাণ্ড কি হয়ে থাকে? বেশ বড়, আকৃতিতেও প্রায় অনেক গোলাকার হয়ে থাকে। এতে সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। শল্কপত্রের কক্ষে উৎপন্ন পার্শ্ব ও কাক্ষিক মুকুলগুলি বড় হয়ে এবং শিশু গুড়িকাণ্ডের সৃষ্টি হয়ে থাকে। তারপর আসো আমরা তখন যা পড়লাম তা হচ্ছে কি? ভূনিম্নস্থ ব্যাখ্যাগুলো পড়লাম। ভূনিম্নস্থ আমি আবারও বলছি, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড 4 প্রকার। একটা হচ্ছে স্ফীতকাণ্ড, একটি হচ্ছে মৌলকাণ্ড বা রাইজোম, তারপর একটা হচ্ছে কাণ্ড, একটা হচ্ছে গুড়িকাণ্ড। তো দেখো কি জানলাম আমরা? ভূনিম্নস্থ, দেখো অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড 3 প্রকার, যথা এক হচ্ছে ভূনিম্নস্থ, যেটাকে আবার কি করা যায়? আরো 3 ভাগে ভাগ করা যায়। যেটাকে আবার কি করা যায়? আরো 3 ভাগে ভাগ করা যায়। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, যার একটি হচ্ছে তোমার কি? স্ফীতকাণ্ড। স্ফীতকাণ্ড, তারপর একটি হচ্ছে মৌলকাণ্ড,
যেটাকে আমরা কি বলতে পারি, বা রাইজোমও বলে থাকি। এবং 3 নাম্বারটি হচ্ছে তোমার কন্ড, 4 নাম্বারটি হচ্ছে গুড়িকন্ড। তো দেখো, নিম্নস্থ রূপান্তরিত কাণ্ডকে আবার 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে কি স্ফীতকাণ্ড, একটি হচ্ছে মৌলকাণ্ড বা রাইজোম, একটি হচ্ছে কন্ড, একটি হচ্ছে গুড়িকন্ড। তো এই স্ফীতখণ্ডের উদাহরণস্বরূপ যেটা বলা হয়ে থাকে সেটি হচ্ছে গোল আলু, গোল আলু। তারপর মৌলকাণ্ড বা রাইজোমের ক্ষেত্রে যে উদাহরণটি দেওয়া আছে সেটি হচ্ছে আদা, হলুদ, এইসব আদা, হলুদ। তারপর কন্ডতে দেওয়া আছে পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, রসুন। তারপর গুড়িকণ্ডতে দেওয়া আছে কি উল, কচু। বৈশিষ্ট্য আমি তোমাদেরকে আবারও বলছি, বৈশিষ্ট্য হিসেবে স্ফীতকাণ্ডের গোল আলুর বৈশিষ্ট্য হিসেবে স্ফীতকাণ্ডে কি থাকে, পর্বমধ্য, শঙ্খপত্র, কাক্ষিক মুকুল থাকে। তারপর মৌলকাণ্ড বা রাইজোমের ক্ষেত্রে যেটি দেওয়া আছে বৈশিষ্ট্য সেটি হচ্ছে তোমার কি, এরা মাটির নিচে কি করে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল ও খাড়াভাবে অবস্থান করে, এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। তারপর কন্ডের উদাহরণ হিসেবে পেঁয়াজ ও রসুন। এটার তোমার বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি আছে, কাণ্ডটি কি থাকে খুবই ক্ষুদ্র এবং গোলাকার ও উত্তাল, পর্ব ও মধ্যগুলো সংকুচিত। তারপর গুড়িকণ্ড উল্কোছু কি হয়ে থাকে, এটি কি অনেকটা আকৃতিতে প্রায় গোলাকার হয়ে যায়। তারপর এই ধরনের কাণ্ড কি হয়ে যায়, এই ধরনের কাণ্ড বেশ বড় হয়। তো এতে সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। এই যে পর্ব মধ্যে যে একটা বৈশিষ্ট্য সব ক্ষেত্রে লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে স্ফীতকাণ্ডের মধ্যেও পর্বমধ্য মুকুল থাকে। তারপর রাইজোমের মধ্যেও পর্বমধ্য সুস্পষ্টভাবে থাকে। তারপর কন্ডতেও পর্বমধ্যগুলো সংকুচিত অবস্থায় থাকে। তারপর গুড়িকণ্ডের মধ্যে পর্ব ও পর্বমধ্যগুলো কি সুস্পষ্টভাবেই থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার পাঠ এই নিয়ে রূপান্তরিত কাণ্ডের আমি তোমাদের সাথে শুধু নিম্নস্তর দিয়ে আজকে আলোচনা করেছি। তারপর আসো আমরা অর্ধ বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এই যে রূপান্তরিত কাণ্ডের দ্বিতীয় যেই প্রকারটি আছে অর্ধ বায়বীয় কাণ্ড, সেটি হচ্ছে কি নরম কাণ্ডযুক্ত উদ্ভিদের এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়। এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে। মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত এ ধরনের দুর্বল সাহিত্য রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলে। এরা কি হয়ে থাকে, 4 প্রকারের হয়ে থাকে। 4 প্রকারের হয়ে থাকে। দেখো তো, রানার বা ধাবক, তারপর একটি হচ্ছে স্টোলন বা ভ্রকধাবক, তারপর হচ্ছে একটি হচ্ছে অফসেট এবং একটি হচ্ছে সাকার বা ঊর্ধ্বধাবক। তো দেখো, রানার বা ধাবক যেটিকে বলছে সেটি হচ্ছে কি থানকুনি, দুর্ভাগাস, আমরুল ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে যে সাহিত্য শাখা জন্মায় তাকে কি ধাবক বলে। থানকুনি, দুর্ভাগাস, আমরুল ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে যে সাহিত্য শাখা জন্মায় তাকে কি বলে, ধাবক বলে। তারপর স্টোলন বা ব্রক ধাবক, এরা এক বিশেষ ধরনের ধাবক। কচু উদ্ভিদের গোড়া থেকে লম্বা শাখা বের হয়। এই শাখায় শুধুমাত্র পর্বগুলি অস্থানিক মূলের সাহায্যে মাটি ধরে রাখে, বাকি শাখাটি বক্রভাবে অবস্থান করে। কক্ষে সৃষ্ট মুকুল থেকে পরে নতুন উদ্ভিদ জন্মায়। এই যে দেখো তোমরা চিত্রের মধ্যে দেখতেছো বক্রধাবক। তারপর আসে অফসেট। টোপাপানা, কচুরিপানা নামক জলজ উদ্ভিদের পর্বমধ্যগুলো ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে পর্বাকৃতি দেখায়, এদের আপসেট বলে। তারপর দেখো সার্কার বা ঊর্ধ্বধাবক। চন্দ্রমল্লিকা, বাঁশ প্রভৃতি উদ্ভিদের সাহিত্য কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটির অগ্রভাগ মাটির উপরে চলে আসে এবং নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। তো এই হচ্ছে তোমাদের কি অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড।
অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড তোমাদের এখানে প্রশ্নের মধ্যে আসতে পারে, জ্ঞানমূলকের মধ্যে। অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড কি, এটি কয় প্রকার? তো এটি 4 প্রকার: রানার বা ধাবক, স্টোলন বা ব্রক ধাবক, অফসেট বা সাকার বা ঊর্ধ্ব ধাবক। বায়বীয় রূপান্তরিত কাণ্ড। রূপান্তরিত কাণ্ডের সর্বশেষ যে প্রকারটি আছে সেটি হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এই সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ ধরনের কাজ যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে। এরা 4 প্রকারের হতে পারে: ফাইলোক্লেট বা পর্ণ কাণ্ড, যেটার উদাহরণ হিসেবে আমরা এখানে ফণিমনসা দেখতে পাচ্ছি। ফণিমনসা জাতীয় উদ্ভিদই হচ্ছে এই ধরনের কাণ্ডের উদাহরণ। এই ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে। তারপর আসো তর্ণ বা শাখা কণ্টক। অনেক সময় কাক্ষিক মুকুল, শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সুচালু কি করে কাঁটায় রূপান্তরিত হয়েছে। বেল, ময়না কাঁটা, মেহেদি ইত্যাদি উদ্ভিদে কাঁটার মতো শাখা কণ্টক দেখা যায়। এটা কি বলা হচ্ছে? দেখো, শাখা কণ্টক অনেক সময় কাক্ষিক মুকুল, শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সুচালু কাঁটায় রূপান্তরিত হয়ে। তারপর দেখো স্টেম ট্যান্ড্রিল বা শাখা কষি। এটা হচ্ছে তোমার ঝুমকলতা, হাড়জোড়া ইত্যাদি দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু, লম্বা ও পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে শাখা আকর্ষী বলে। আকর্ষিতে পাতা উৎপন্ন হয় না। তারপর আছে বুলবিল। কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে, এরাই বুলবিল। যেমন গাছ, আলু। তো দেখো, এখানে আমরা বায়বীয় রূপান্তরিত কাণ্ডেরও কি 4টি প্রকারভেদ পেয়েছি। একটি হচ্ছে ফাইলোক্লেট বা পর্ণ কাণ্ড, একটি হচ্ছে টর্ন বা শাখা খণ্ড, একটি হচ্ছে স্টেম ট্যান্ড্রিল বা শাখা আকর্ষী, আর একটি হচ্ছে বুলবিল। তো আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে আমি এটি পড়িয়ে দিলাম। তো আমরা আজকে কি করলাম? রূপান্তরিত কাণ্ডের ক্ষেত্রে কি হয়ে থাকে? 3 প্রকার হয়ে থাকে, তা অবস্থা অনুযায়ী: ভূনিম্নস্থ, অর্ধবায়বীয়, বায়বীয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাসটি দেখে আবার তোমরা নিজে নিজে পড়ার চেষ্টা করবে এবং এখান থেকে তোমরা জ্ঞানমূলক প্রশ্ন খুঁজে নেওয়ার চেষ্টা করবে। আজ এটুকু পর্যন্ত। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।